আমার সঙ্গে যারা যারা বেইমানি করেছে, আমার পেছনে যারা ছিল, তাদের সবাইকে আমি আমার আদালতে নিয়ে এসে মারব। বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা হলেও বাঁচতে চাই। আচ্ছা, এই যে স্থাপনা, এটা কে করেছে? এটার ব্যাপারে একটু ভালোভাবে খোঁজ নে, আর আমার যত লোকজন আছে সবাইকে আমার সাথে দেখা করতে বল। আজকে সন্ধ্যার সময় আমি সবাইকে একসাথে দেখতে চাই। সবাই যেন চলে আসে। এ কথা শোনার পরে নেহাল অনেকটা ভয় পেয়ে যায়, কারণ এখন আল্লাহ তাআলা খুব ভালো জানে যে রানা ভাই এখন কি করবে। আর এটা শোনার পরে নেহাল আরেকজনকে দায়িত্ব দিয়ে দেয় খোঁজ নেওয়ার জন্য। আর নেহাল তারপরে আবার মার্সিডিজ কারের মধ্যে উঠে পড়ল। আর উঠে পড়ার পরে গাড়িটা সাঁই সাঁই করে চলতে লাগলো। আর হঠাৎ করে পিছন থেকে গুলির আওয়াজ ভেসে আসলো। রানা খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে বলছে, আর গাড়িটাও অনেক দ্রুত গতিতে রাস্তাগুলো অতিক্রম করছে, কিন্তু গুলি করাটা খুবই তীব্র হচ্ছে। আর তখনই রানা সে তার মেশিন গান দিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। আর গাড়ি থেকে নেমে পড়ার পরেই দেখতে পেল দুইটা গাড়ি তার গাড়িকে ইশারা করেই গুলি করছে। আর রানা সে ওদেরকে ফায়ার করতে লাগলো। আর ফায়ার করার পরে ওরাও রানাকে গুলি করতে লাগলো। আর রানা সে পাগলের মতো চিৎকার করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। আর এইসব দেখে ওরা পালিয়ে গেল, কিন্তু রানা তাদের পিছনে দৌড়তে শুরু করেছে। রানা ওখানে দুজনকে ধরে ফেলেছে। আর দুজনকে ধরে ফেলার পরে নাকের মধ্যে একটা ঘুষি দেয়। আর তখনই টলটল করে রক্ত বের হতে লাগলো। আর তখনই রানার লোকেরা চলে আসলো। আর রানার লোকেরা এসে ওখান থেকে নেহাল রানার কাছাকাছি এসে রানাকে বলতে লাগলো, ভাই, আপনি কোনো কিছু করবেন না, ওদেরকে আমার হাতে তুলে দিন। আমি তাকে গোডাউনে নিয়ে গিয়ে আপনার মতো করে শাস্তি দেব। আপনি কেন শুধু শুধু এত কষ্ট করছেন? আপনি অনেকদিন পর বের হয়েছেন, আপনি একটু রেস্ট নিন। রানা ওই দুইটাকে গাড়িতে তুলে নেয়। আর গাড়িতে তোলার পরে সে আবারও গাড়িটা চালাতে বলল। আর গাড়িটা একটা জঙ্গলের ভিতরে চলে আসলো। আর জঙ্গলের ভিতরে এসে গাড়িটা থামলো। আর থামার পরে রানা সেখান থেকে নেমে পড়ল। আর রানা সেখান থেকে নেমে পড়ার পরে সে দেখতে পেল গাড়িটার পিছনে কিছুটা ক্ষতি হয়েছে। আর তখন আর কিছু না বলে সে ভিতরে চলে আসে। আর ভিতরে আসার পরে রানা ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হওয়ার পরে সে চেয়ার টেবিলের মধ্যে বসে পড়ে। আর তার সামনে ওই দুইটা ছেলেকে রাখা হয়। আর রাখার পরে রানা ওদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরেই নেহাল রানার জন্য কফি নিয়ে আসলো। আর কফি নিয়ে আসার পরে রানা কফিটা খেতে লাগলো। আর কফিটা খাওয়ার পরেই রানা চেয়ার থেকে উঠে ওদের সামনে যায়। আর সামনে যাওয়ার পরে এক লাথি মেরে ওদেরকে মাটিতে ফেলে দেয়। ওরা হাঁটু গেড়ে বসেছিল। রানা লাথি মেরে ফেলে দেওয়ার পর একটা ছেলের গলায় পা দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আর এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়, কারণ রানা সে আবারও যদি আগের রূপে ফিরে আসে তাহলে একটারও অস্তিত্ব থাকবে না। আর রানা এভাবে 2 মিনিট দাঁড়িয়ে থাকার পরেই ছেলেটা ছটফট করতে করতে মারা গেল। আর ছেলেটা মারা যাওয়ার পরে অন্য ছেলেটা সে ভয়ের কারণে সেখানেই প্রস্রাব করে দিয়েছে। রানা আবারও গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালো। আর ছেলেটার সামনে দাঁড়ানোর পরে ছেলেটা ভয়ে ভয়ে রানার দিকে তাকিয়ে আছে। আর তখন রানা আবারও ছেলেটাকে একটা লাথি মারল। আর লাথি মারার পরে রানা সে তার ছুরিটা হাতে নিল। আর ছুরিটা হাতে নেওয়ার পরে সে তার গলাটা কেটে ফেলল। আর গলাটা কেটে ফেলার পরে সে কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তারপর রানা 2 হাতের কবজি পর্যন্ত কেটে ফেলল। আর কেটে ফেলার পরে সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। আর রক্ত পুরো জায়গাটায় ভেসে যাচ্ছে। আর রানা এটা দেখে পাগলের মতো হাসছে। রানা এটা করার পরে সোজা রুমে চলে আসে।
আর রুমে আসার পরে সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আর শুয়ে পড়ার পরে ভাবতে লাগলো তার পিছনে যারা এগুলো করেছে তাদের শাস্তি দেবে। জেলে থেকে সে নিজেকে এমনভাবে তৈরি করেছে। রানা এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল সেটা রানা নিজেও টের পেল না। আর ঘুম থেকে ওঠার পরে দেখতে পেল সন্ধ্যা হয়ে গেছে। রানা সন্ধ্যাবেলায় সে উঠে খাবার খেয়ে নিল। আর খাবার খাওয়ার পরে সে যথারীতি তার লোকজনের সামনে গেল। আর দেখতে পেল শত শত লোক তার সামনে দাঁড়িয়ে আছে। পুরো জঙ্গলটা ভরে গেছে। আর রানার চারপাশটা ওদেরকে দেখতে লাগলো। আর কিছুক্ষণ এভাবেই হাঁটাহাঁটি করার পরেই রানা আর সবার সামনে চেয়ার নিয়ে বসে পড়ল। আর চেয়ার নিয়ে বসে পড়ার পরে রানা বলতে লাগলো, আমার কথাটা তোরা ভালোভাবে শুনে নে। আমি একবার যা বলি সেটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। আমার সঙ্গে যারা যারা বেইমানি করেছে, আমার পেছনে যারা ছিল, তাদের সবাইকে আমি আমার আদালতে নিয়ে এসে মারব। আর তোদের মধ্যে যদি কেউ আমার খবর অন্য জায়গায় পাচার করিস এবং সেটা যদি আমি জানতে পারি, তাহলে তোদেরকে চিহ্নিত করে দেব। তোরা ভাবতেও পারবি না আমি কতটা ভয়ঙ্কর। কেউ বেইমানি করবি না, আর তোরা আমার কোনো কিছুই করতে পারবি না। তাই আমার সঙ্গে লাগতে আসিস না। আমি যদি একবার খেপে যাই তাহলে তোদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তোরা পৃথিবীর যে কোনোই প্রান্তে থাকিস না কেন, আমি সেটাকে খুঁজে বের করব, মারব। তখনই নেহাল একটা মেয়েকে ধরে নিয়ে আসলো। মেয়েটার পিছনে হাত বেঁধে রেখেছে। মেয়েটাকে নিয়ে আসার পরে রানার পায়ের কাছে ফেলে দেয়। আর পায়ে ফেলে দেওয়ার পরেই রানা মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। আর মেয়েটার দিকে তাকিয়ে থাকার পরে মেয়েটাকে সে মুখ খুলে দেয়। আর মুখ খুলে দেওয়ার পরে মেয়েটা তার কাছে মাপ চাইতে লাগলো। আর তখনই নেহাল বলতে লাগলো, ভাই, এই মেয়েটা সেই দিন আপনার পেছন থেকে গুলি করছে, কিন্তু আফসোস মেয়েটা গুলি লাগাতে পারেনি। এই মেয়েটা কার কথায় গুলি চালিয়েছে আমি এখনো জানতে পারলাম না। মেয়েটাকে অনেকবার জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কিচ্ছু করেছে কি না, কিন্তু মেয়েটি কোনো কিছুই বলতে চাচ্ছে না। সে কার হয়ে কাজ করে, কোথা থেকে এসছে, সে কোনো কিছুই বলতে পারছে না। ভাই, আপনি বিষয়টা দেখেন। তারপরে রানা চেয়ার থেকে উঠে পড়ল। আর চেয়ার থেকে উঠে পড়ার পরে সে মেয়েটা চারদিকে ঘুরতে লাগলো। আর মেয়েটাও কিছুটা ভয় পেয়ে গেল। আর এভাবে চারপাশে ঘোরাফেরা করার পরে রানা আবারও চেয়ারে বসে পড়ল। আর চেয়ারে বসে পড়ার পরে রানা একটা সিগারেট জ্বালালো। আর সিগারেট খাচ্ছে রানা। তখন সিগারেট খেতে খেতে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আজকে থেকে 5 বছর 2 মাস আগে তোর সঙ্গে আমার মনে হয় কোনো না কোনোভাবে দেখা হয়েছিল। তুই আমাকে শপিং মলের মধ্যে গুলি করেছিলি। এখন বল, তুই কার কথায় গুলি করেছিলি? কে তোকে সে সময় পাঠিয়েছিল? তুই গুলি করার পরেই আমি 2 মাস পরে জেলে যাই। তাহলে এখন সব কিছু খুলে বল। আমি তোকে ভালো ভালোই জিজ্ঞেস করছি। যদি বলিস তাহলে ভালো কর, আর যদি না বলিস তাহলে তোর বেঁচে থাকার সিদ্ধান্তটা যে আমি নিব। কোবরা কিং বিশ্বাস করেন আমি এসবের কোনো কিছুই করতে চাইনি। ওরা আমাকে জোর করে এসব করিয়েছে। আর তাছাড়া আপনি অনেক খারাপ একজন লোক। আপনি আমার বোনকে হত্যা করছেন আমার চোখের সামনে, কিন্তু আমি আড়ালে থেকেও সেগুলো নীরবে সহ্য করছি। আমি কোনো কিছু বলতে পারিনি। ওরা আমাকে যতটা না শিখিয়ে দিয়েছিল, আমি নিজের মন থেকে আপনাকে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে মারতে পারিনি। সেদিন আপনি বেঁচে গিয়েছিলেন। এই কোবরা কিং কখনো কাউকে এমনি এমনি মারে না। তাকে মারার জন্য কোবরা কিং এর কাছে অনেক কারণ থাকে। এই কারণগুলো প্রমাণ হলেই সে তাকে মেরে ফেলে। বুঝতে পেরেছিস? এখন তুই বল, তোর বোনের নাম কি? আর তোর বোন আমার সঙ্গে অন্যায় করেছিল বলেই কিন্তু আমি তোকে মেরেছিলাম। সবকিছু খুলে বল। আমার বোনের নাম জান্নাতুন নাইমা। সে বিধিতে কাজ করত, কিন্তু আপনি তাকে নৃশংসভাবে হত্যা করছেন। মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? আপনার মধ্যে কি একটু মায়া দয়া নেই? আপনি কি মানুষ নাকি জানোয়ার? এই চুপ, আর একটা বাজে কথা বলবি না। এখন যদি বাজে কথা বলেছিস তাহলে তোকে এইখানেই মেরে ফেলবো। আর কিভাবে মারবো এটা নিশ্চয়ই তুই ভালোভাবে জানিস। তোর বোন কি করেছে জানিস? তোর ফোন ডিপিতে কাজ করে সেটা আমার দেখার বিষয় নয়। সে দেশের জন্য কাজ করবে, আর যে দেশের জন্য কাজ না করে সে ডেভিল কিং।
এবং লেডি কুইনের সাহায্যে সকল কাজ ওই সব লোকগুলোকে ছেড়ে দিয়েছে আর দেশের মধ্যে ড্রাগস ঢোকার জন্য সাহায্য করছে। তো এইসব আমি কিভাবে নীরবে সহ্য করব? মারিয়া আর কোনো কথা বলল না। মারিয়া চোখের পানি ঝরাচ্ছে। আর এটা দেখে রানা অনেক হাসছে, কারণ রানা আজ পর্যন্ত যেসব কাজ করেছে এসবের মধ্যে একটাও ভুল হয়নি। সে কারণেই সবাইকে মিল আছে, আর এখনও অনেকজনকে মেরে ফেলার বাকি আছে। সবাইকে একটা একটা করে মারবে। সবার রানার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে। রানা মেয়েটাকে পরপর 2টা গুলি করে দিল, আর মেয়েটা মারা গেল। আর এটা দেখে নেহাল অকৃত্রিম দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা ভালো করেই বুঝতে পারছে নেহাল কী বলতে চাইছে। রানা আবারও সবাইকে বলতে লাগলো, আমাদের এখন কত টাকার প্রয়োজন? আমরা চাইলে অনেকভাবে টাকা ম্যানেজ করতে পারি, কিন্তু আমরা ওই সব পথে যাব না। শহরের মধ্যে যারা শীর্ষস্থানীয় পদে রয়েছে, শহরের বাইরেও যারা থাকে, সব জায়গায় আমার লোক পাঠিয়ে দেয়। আর যারা সমাজে বৃত্তশালী এবং আড়ালে নির্ভীতে তারা অসৎ কাজ করে থাকে। যাদের সঙ্গে ডেভিল কিং এবং লেডি কুইনের কানেকশন আছে তাদের বাসায় যা, আর বাসায় যাওয়ার পরে রেড করার নাম করে সমস্ত টাকা আমার চাই, আজকের মধ্যে, এখনই। রানার এসব কথা শোনার পরে সবাই তাড়াতাড়ি করে গাড়িতে করে চলে গেল। আর রানাও গাড়িতে উঠে পড়ল। আর রানার সঙ্গ আরও 4জন গাড়িতে উঠল। আর গাড়িটা সাঁই সাঁই করে যাচ্ছে। প্রায় 30 মিনিট গাড়িটা চলার পরে একটা বড় বাড়ির সামনে এসে থামলো। সেই বাড়ির সামনে থামার পরে রানা গাড়ি থেকে নেমে পড়ল। আর গাড়ি থেকে নেমে পড়ার পর রানা ভিতরে যেতে লাগলো। এটা হচ্ছে মন্ত্রীর বাসভবন। সমস্ত গার্ড অফিসার তাকে দেখে সালাম দিচ্ছে। রানা ভিতরে চলে আসলো। আর ভিতরে এসে দেখলো মন্ত্রী কয়েকজনের সঙ্গে আলোচনা করছে। আর তখনই রানা সেখানে বসে পড়ল। রানা কোনো অনুমতি নেয়নি। রানা এভাবেই চলাফেরা করে। তারপর মন্ত্রীকে বলল, মন্ত্রীর লোক দিয়ে কফি বানিয়ে দিল। আর রানা একটু খেয়ে মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, মন্ত্রী সাহেব, আমার কাছে খবর আছে আপনি নাকি ডেভিল কিং এবং লেডি কুইনকে সাহায্য করছেন। দেশের মধ্যে ড্রাগস ঢোকানোর জন্য আপনি কি ভুলে গেছেন সব কিছু? আমি জেলে ছিলাম আর তখন আপনি অনেক কাজ করে ফেলেছেন, তাই না? কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুমি কেন শুধু শুধু জেলে থাকতে গেলে? এই 5টা বছর, এই 5 বছর জেলে থেকে তোমার কি লাভ হলো সেটা আমাকে বলো। তুমি তো চাইলে সেদিনই জেল থেকে বেরিয়ে আসতে পারতে, কারণ তোমার ক্ষমতা সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। বিদেশেও তোমার কানেকশন রয়েছে, বিদেশের মাফিয়ারাও তোমার সঙ্গে ডিল করার জন্য বসে থাকে। তুমি কেন জেলে থাকতে গেলে? আমার এই বিষয়টা খুবই জানার প্রয়োজন। আর তোমার কি মনে হয় আমি ওদেরকে কেন সাহায্য করেছি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওদের সাহায্য করব? আমি লেডি কুইন এবং ডেভিল কুইনকে খুঁজে বেড়াচ্ছি। সময় মতো সব কিছু আমি বের করে ফেলবো, যেখানে আপনার কোনোই কাজ করতে হবে না। আপনার উপর যে দায়িত্বটা আছে আপনি সেটাই সঠিকভাবে পালন করুন। এরপর যদি দেখেছি যে আপনি কোনো বেআইনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার অবস্থা কী হবে সেটা বুঝতে তো পারছেন। সকালবেলা পত্রিকার নামে উঠে যাবে মন্ত্রী সাহেব নিখোঁজ। রানা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার একটা ইচ্ছা আছে, আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করতে চাই। তুমি আমাকে প্রধানমন্ত্রী করে দাও। তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে তাই তাই দিব। এই রানা কখনো কারোর কাছ থেকে কিছু নেয় না। আমি কি ভিখারি যে আমি আপনার কাছ থেকে কিছু নেব? আমাকে অন্য কিছু দিতে হবে না। আমি আপনাকে এমনিতেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করাতে পারবো। এভাবে রানা এবং মন্ত্রী কথা বলতে থাকে। মন্ত্রী অনেকটা ভয়ে ভয়ে রানার সঙ্গে কথা বলছে, কারণ কখন রানার মাথা নষ্ট হয়ে যায় তখন মন্ত্রী সাহেবকেও সে ছেড়ে কথা বলবে না। তাই সে ভালো হয়ে যাবে। আর এদিকে লেডি কুইন একের পর এক সাংবাদিকদের খবর শুনে পুরো অতিষ্ঠ হয়ে গেছে, কারণ রানা প্রকাশ্যে সব কিছু করছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো কিছুই করছে না। সেও কোনো কিছু করতে পারছে না। রানা কোথায় আছে, কিভাবে আছে, সে কোনো কিছুই জানে না। লেডি কুইন তার আস্তানা থেকে বের হলো। আর বের হওয়ার পরে সে গাড়িটা গাজীপুরের জঙ্গলের দিকেই যাচ্ছে। সেখানে ডেভিল কিং
তার জন্য ওয়েট করছে। আর কিছুক্ষণ পরেই সে গাজীপুরের সেই ঘন জঙ্গলে চলে আসলো। আর জঙ্গলে চলে আসার পরে দেখলো ডেভিল কিংয়ের লোকেরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। লেডি কুইন ডেভিল কিংয়ের সঙ্গে ভিতরে চলে গেল। আর ভিতরে যাওয়ার পরে লেডি কুইন বসে পড়ল। আর বসে পড়ার পরে তারা দুজনে মিলে আলোচনা করছে। আর আলোচনা করার মধ্যে কিভাবে রানাকে মেরে ফেলা যায় সেটা প্ল্যান করছে। কিন্তু ডেভিল কিংয়ের সাহস হচ্ছে না তার সঙ্গে কাজ করার জন্য, কারণ রানা কেমন সে ভালোভাবেই জানে। আর তখন লেডি কুইন আবারও ডেভিল কিংকে বলতে লাগলো, আপনার কাছ থেকে আমি এইটুকু আশা করতে পারিনি। আপনি আমার কতটা করতে পারবেন আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, তারপরও আপনি এখনও আমতা আমতা করছেন। আপনি এর চেয়ে ভালো বাজারে গিয়ে মাছ বিক্রি করেন, তাহলে ভালো হবে। আপনার সঙ্গে আমার কাজ করাটাও ভালো লাগছে না। এই যে লেডি কুইন, আপনি রানা সম্পর্কে কতটুকু জানেন? জানেন রানাকে? তার সম্পর্কে আপনি কোনো কিছু না জানিয়ে যে এমনটা করছেন, সে যদি একটাবার জানতে পারে যে আমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, তাকে মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে মারবে। আর ওর সম্পর্কে কোনো আইডিয়া আছে ও কিভাবে মারবে? ওর পেছনের ব্যাকগ্রাউন্ড আপনি জানেন? আমি তার সঙ্গে কাজ করেছি। আমি কাজ করে যতটুকু নিজের চোখে দেখেছি, যতটুকু জানি সেটাই অনেক বেশি। আর আমি চিন্তা করছি আমার বিষয় নিয়ে, আমি যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে জেলের ভিতর পাঠিয়েছিলাম, এখন সে আমাকে কি করবে এটাই চিন্তা করছি। আমার বৈদেশিক কোনো সাহায্যের প্রয়োজনে আপনি আমাকে কতটুকু সাপোর্ট দিতে পারবেন? আমি তাকে সমস্ত সাপোর্ট দিব। ও আমার অনেক ক্ষতি করে ফেলেছে। আমার সমস্ত জায়গা সে রেড করে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। এই রানাকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। এই রানা যেখানেই থাকুক না কেন, আমি তাকে খুঁজে খুঁজে বের করব। আপনি যদি আমার সঙ্গে বেইমানি করেন তাহলে সোজা আপনাকে ওপরে পাঠিয়ে দিব। আপনি আমাকে ভালোভাবে চেনেন না। ঠিক আছে, আমি সমস্ত সাহায্য করব। ওর যত জায়গা আছে সব কিছু আমি আপনাকে চিনিয়ে দেব, কিন্তু আমাকে আপনার সবচেয়ে বেশি সাপোর্ট দিতে হবে। আর আমাদের দুজনকে একসঙ্গে কাজ করতে হবে। আরও একজন কিলারকে হায়ার করতে হবে। আমাদের এগুলো দিয়ে কোনো কিছুই হবে না। এগুলো সব মাছি বাত্তার জন্য। ও এমন কোনো বিদ্যা নেই যেটা রানা নিজে জানে না। কুম্ফু, ক্যারাতে, জাপানিজ কমান্ডো, এমন কোনো মেশিন নাই সে যে চালাতে পারে না। সব কিছু পারে সে। এভাবে নেহা ডেভিল কিংয়ের সঙ্গে আলোচনা করতে লাগলো। ওরা আলোচনা করতে করতে বেশ কয়েকটা সময় পার করে দিল। তারপরে নেহা ল্যাপটপে রানার ব্যাপারে ইনফরমেশন বের করতে লাগলো, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন রানার ব্যাপারে নেই। নেহা কি করবে সেটা বুঝতে পারছে না। তারপরে আরও কিছু কথা বলে সে সেখান থেকে চলে গেল। আর সেখান থেকে যাওয়ার পরে সে কমিশনারের বাসায় আসলো। কমিশনারের বাসায় এসে দেখা করলো। কমিশনার সব কিছু শোনার পরে কমিশনার না করলে, কারণ রানাকে এখন প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে গেলে সমস্ত কিছু তছনছ করে দিবে। এই শহরটা পুরো নরকে পরিণত হবে, কারণ রানার সম্পর্কে সবাই খুব ভালোভাবেই জানে। ডিপার্টমেন্ট রানার বিরুদ্ধে কথা বলতে অনেক ভয় পায়। তবুও কমিশনার সাহেব বলল কালকে এ বিষয় নিয়ে ডিপার্টমেন্টে কথা বলবে, কারণ একের পর এক এখন খুন হচ্ছে, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই। কিন্তু খুনগুলো যে রানা করছে এটা খুব ভালোভাবেই সবাই জানে। কিন্তু সাধারণ মানুষের চোখে রানা একজন অসাধারণ মানুষ, তাই পুলিশের কোনো কিছু করার নেই। কারণ রানাকে কোনো কিছু করতে গেলেই জনগণ তাকে রিপোর্ট দিতে পারে। জনগণ যদি একবার ক্ষেপে যায় তাহলে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। সব কিছু মিলিয়ে সব কিছু এখন এভাবেই চলতে দেওয়া যাবে। আর তারপরে নেহা লেডি কুইন চলে গেল। আর লেডি কুইন চলে আসার পরে লেডি কুইন তার বাসায় এসে কোনোভাবেই কিছু করতে পারছে না। দেখে এসে মাথায় হাত দিয়ে বসে পড়ল, কারণ তার তো যে করে হোক প্রতিশোধ নিতে হবে। তখনই হঠাৎ করে টিভিতে চলা একটা মুভি দেখতে পেল। এখানে একটা রোমান্টিক সিন চলছে। আর এই সিন দেখার পরে নেহার মাথায় একটা গুরুত্বপূর্ণ চিন্তা চলে আসে, যেটা দিয়ে রানাকে মেরে ফেলা সম্ভব। সে রানার ভালোবাসার মানুষ হয়ে উঠবে। ছদ্মবেশে রানা যদি একবার তার প্রেমে পড়ে যায়
তাহলে আর কোনো কিছু করার নেই, রানা এমনিতেই শেষ হয়ে যাবে। এদিকে রানা তার গোডাউনে ফিরছে রাস্তা দিয়ে। গাড়িটা অনেক দ্রুত গতিতে চলছে, আর হঠাৎ করে একটা বোরখা পরা অবস্থায় একটা মেয়ে সেখান দিয়ে রাস্তা পার হচ্ছিল। আর এটা দেখার পরে রানা তাড়াতাড়ি করে ব্রেক করতে বলল, আর মেয়েটার কিছুটা লেগে যায়। রানা তাড়াতাড়ি করে গাড়িটা থেকে নেমে পড়ে, আর গাড়ি থেকে নামার পরে মেয়েটার কাছে যায়। আর মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটাকে জিজ্ঞেস করে তার কোনো কিছু হয়েছে কিনা, কিন্তু মেয়েটা তাকে বলতে লাগলো, না ভাইয়া, আমার কোনো কিছু হয়নি, এবার যেতে পারেন। আর গাড়িটা এত জোরে চালানোর কি দরকার ছিল? আর একটু হলেই তো আমি চলে যেতাম। কথাটা শোনার পরে রানা কিছুটা বিচলিত হয়ে যায়, কারণ মেয়েটার কণ্ঠটা অনেক সুন্দর। মেয়েটার চোখগুলোর দিকে তাকিয়ে আছে রানা মুগ্ধ দৃষ্টিতে। রানা হঠাৎ করে এমন হয়ে যাবে এটা রানা কখনো ভাবেওনি, কারণ রানার জীবনে কখনো ভালোবাসা নামক শব্দটা ছিল না। কখনো আসবে কিনা সেটার কোনো ভাবনা নেই। রানা এভাবেই চলতে পছন্দ করে, কিন্তু আজকে এই মেয়েটাকে দেখার পরে রানা কেমন যেন হয়ে উঠল। এত শক্ত মানুষটাও এই মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না, কারণ হিজাব পরে আছে, শুধুমাত্র চোখ দুটো দেখা যাচ্ছে। আর সেই চোখগুলো থেকেই রানা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা এভাবে তাকিয়ে আছে দেখে মেয়েটাও কিছুটা লজ্জা পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে মেয়েটা সেখান থেকে চলে যেতে চায়। আর রানা সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর এটা পিছন থেকে নেহাল, সাকিব, রাকিব ওরা এগুলো দেখে অবাক হয়ে গেল। ওরা কখনো ভাবতেও পারেনি যে তাদের ভাই এভাবে তাকিয়ে থাকবে একটা মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে। নেহাল বাকিদের সঙ্গে হাসাহাসি করছে, আর এটা রানা বুঝতে পেরেছে। রানাও এখন কিছুটা লজ্জা পেয়ে যায়, কারণ সবাই তাকে বুঝে ফেলেছে যে রানার মেয়েটাকে পছন্দ হয়ে গেছে। সেই মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। তারপর মেয়েটা দৌড়ে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পরে রানা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে পড়ল, কারণ এখন কোনো কিছুই দেখা যাচ্ছে না। রানা গাড়িতে উঠে সে মোবাইল টিপছে, আর গাড়িটা আবারও দ্রুত গতিতে চলা শুরু করেছে। আর কিছুক্ষণ পরেই রানা মোবাইলটা রেখে নেহালকে বলতে লাগলো এই মেয়েটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। আর এটা বলার পরেই সবাই হাসতে শুরু করলো। রানা ধমক দিল সবাইকে, আর সবাই চুপ হয়ে গেল, কিন্তু আবার পরক্ষণেই হাসতে লাগলো। আর এটা রানা দেখে রানা নিজেও হাসতে লাগলো। অনেক দিন পরে রানা সেই মন খুলে হাসতে পেরেছে, এটাই অনেক বেশি কিছু। আর রানাকে হাসতে দেখে সবার মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ সব সময় গম্ভীর ভয়ঙ্করভাবেই রানাকে দেখা যায়, এইভাবে ফ্রিলিভাবে কখনোই দেখা যায় না। তারপরে রানা গোডাউনে চলে আসে, আর রানা গোডাউনে আসার পরে সে তার ল্যাপটপ নিয়ে বসলো। আর ল্যাপটপ নিয়ে বসার পরে সে কাজ করতে লাগলো। আর কিছুক্ষণ পরে নেহাল একটা ছবি নিয়ে আসলো, আর ছবিটা দেখিয়ে বলল এটা লেডি কুইনের ছবি। রানা এটা দেখার পরে ছবিটা গুগলে সার্চ করলো, আর গুগলে সার্চ করে কিছুটা তথ্য পেল, যেন তথ্যটা রানার জন্য অনেক কিছু। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর 2 ঘন্টা পরে তার লোকেরা সবাই চলে আসলো, ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে। আর ওখান থেকে সব কিছু নেহাল বুঝে পাওয়ার পরে নেহাল রানার কাছে চলে আসে, আর রানার কাছে এসে হিসাব দিতে থাকে। আর তখন নেহাল বলতে লাগলো, ভাই আমরা প্রায় 40টির মতো বেশি বাসায় গেছি, প্রায় 300 কোটি টাকা নিয়ে এসেছি, সবগুলো টাকায় অসৎ পথে উপার্জন করা। আর ওরা মনে করে পুলিশকে কমপ্লেন করতে গেছে, কিন্তু পুলিশ এটার বিরুদ্ধে কোনো কথা বলবে না, কারণ পুলিশ নিজেও জানে না এটা বেআইনি টাকা, যার জন্য আর কি কোনো কিছুই হয়নি। অলরেডি সাংবাদিকরা বলতে শুরু করে দিয়েছে। শোন, এখন থেকে তোদের কাজ হলো ওই লোকটিকে ভালোভাবে খেয়াল রাখা। ওই লোকগুলো কার সঙ্গে কথা বলে, কোথায় যায়, সেগুলো আমার জানা প্রয়োজন। আমার যত লোক আছে সবাইকে ভালোভাবে খেয়াল রাখতে বলবি, আর আমাকে পরপর তথ্যগুলো জানাতে। বুঝতে পারছিস? অবশ্যই অবশ্যই তাদেরকে সাবধানে থাকতে বলবি, কারণ লেডি কুইন আর ডেভিল কিং ওরা দুইজনেই এক হয়ে গেছে, আমাকে মারার জন্য রেডি।
কুইন আমার বিরুদ্ধে প্ল্যান করছে, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। এখন যা তোরা, আমাকে একা থাকতে দে। তারপরে নেহাল চলে গেল। আর নেহাল চলে যাওয়ার পরে রানার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হবার পরে কিছুক্ষণ পরেই একজন এসে তাকে কফি দিয়ে গেল। আর কফি দিয়ে যাওয়ার পরে সে কফি খাচ্ছে। আর তখনই রাস্তায় সে মেয়েটার কথা মনে পড়ল। মেয়েটা সত্যি অসাধারণ। মেয়েটার প্রেমে পড়ে গেছে রানা। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সাংবাদিকদের সেই ব্রেকিং নিউজ। এসব দেখতে দেখতে রানা পুরো বোরিং হয়ে গেছে। রানা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আর খাবার খাওয়ার পরে তখনই দৌড়ে নেহাল চলে আসলো। আর নেহাল এসে রানার কাছে হাঁপাচ্ছে। আর তখনই রানা জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন নেহাল মেয়েটার ব্যাপারে বলতে লাগলো। ভাই, মেয়েটার আপন বলতে তেমন কেউ নেই, শুধুমাত্র একটা চাচা আছে। সে ঘরে পড়ে গেছে। মেয়েটা মাদ্রাসায় শিক্ষকতা করে। মেয়েটা অনেক ধার্মিক, আপনার জন্য অনেক পারফেক্ট হবে। নেহাল ঠিকানা দিয়ে চলে গেল। আর নেহাল ঠিকানা দিয়ে চলে যাওয়ার পরে রানার অবস্থা খারাপ। কারণ সে যে করে হোক মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে। আর যে ভাবা সেই কাজ। রানা তাড়াতাড়ি করে গাড়ি বের করলো। আর একাই সে গাড়ি নিয়ে চালাতে লাগলো। আর সেই ঠিকানা মতো চলে আসার পরে দেখলো একটা মাদ্রাসার সামনে এসে থামলো। আর মাদ্রাসার সামনে থামার পরে সে মাদ্রাসার ভিতরে যেতে চাইলো। কিন্তু দারোয়ান তাকে আটকে দিল। কিন্তু রানা রাগে দারোয়ানকে একটা থাপ্পড় মারল। আর থাপ্পড় মারার পরে দারোয়ান আর কোনো কথা বলতে পারল না। আর তখনই মেয়েটা চলে আসলো। সিমরান এসে রাগী দৃষ্টিতে রানার দিকে তাকিয়ে থাকে। আর রানা মাথা নিচু করে আছে। আর তখনই মেয়েটা রানাকে বলতে লাগলো। এই যে, কি ব্যাপার? আপনি এরকম অসভ্যতম কেন করছেন? আপনাদের মতো বখাটের ছেলেদের কি এখানেও আসা লাগে? এটা যে একটা মহিলা মাদ্রাসা, সেটা কি আপনি ভুলে গেছেন? আপনাদের কি এখানে আসা উচিত? আপনার কি বিবেক বলতে কোনো কিছু নেই? আপনার কি কাণ্ডজ্ঞান নেই? আপনি কি পৃথিবীতে থাকেন নাকি ভিন্ন গ্রহ থেকে এসেছেন? আপনার মধ্যে এতটুকু সেন্স কাজ করে না? কি আজব আপনি! আসলে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম, আর আপনার সঙ্গে দেখা করার জন্যই আমি এইখানে এসেছি। কিন্তু এই দারোয়ান আমাকে কোনোভাবেই ভিতরে যেতে দিচ্ছে না। আর মহিলা মাদ্রাসার মধ্যে এই ধরনের কেন? আমি তো কোনো কিছু বুঝতেই পারলাম না। দেখতে তো পুরো নেশা করার মতো লাগে। এই, তুই কালকে থেকে এইখানে আসবি না, বুঝতে পেরেছিস? তোকে যদি আমি কালকে এইখানে দেখেছি, তাহলে মেরে বুড়ি গঙ্গা নদীতে ভাসিয়ে দিব। কথাটা মাথায় রাখবি। এখন যা এখান থেকে, আর তোকে যেন এইখানে না দেখি। এই কথাটা শোনার পরে দারোয়ান ছেলেটা দৌড়ে পালিয়ে গেল। দারোয়ান ছেলেটা চিনে ফেলেছে ভালোভাবেই। আর এজন্যই সে দৌড়ে পালিয়ে গেল। আর তখন সিমরান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সিমরানের ইচ্ছে করছে একটা থাপ্পড় দেওয়ার জন্য। কিন্তু সিমরান তো আর জানে না যে রানা বা কী জন্য সেখানে এসেছে। সিমরান ভিতরে ভিতরে একটু ভয় পাচ্ছে। তার ভয় কাজ করছে। আর তখনই রানা সামনে এগিয়ে যেতে লাগলো। আর সিমরান পিছনে যেতে লাগলো। আর তখনই রানা একটু কাছাকাছি যেতেই বলতে লাগলো। এত ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আমি আসলে তোমাকে কালকে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তার জন্য সরি বলতে এসেছি। আর কালকে তোমাকে দেখে আমি অনেকই ভালোবেসে ফেলেছি। আপনার মতো ফালতু লোক কি করে বলতে পারে যে আপনি আমাকে ভালোবাসেন? দেখুন, আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? আপনি কিন্তু এভাবে মাদ্রাসায় এসে অসভ্যতামও করতে পারেন না। প্লিজ, আপনি এখান থেকে যান। আর কখনোই এখানে আসবেন না, বুঝতে পেরেছেন? আপনি এখানে আসলে আমার ছাত্রীরা আর মাদ্রাসায় আসবে না। প্লিজ, আপনি অন্তত পক্ষে আমার জন্য হলেও এখান থেকে যান। আমি চাই না যে আমার কোনো ক্ষতি হোক। আমার কাছে আমার আত্মসম্মানটা অনেক বেশি দামি। আপনার কাছে আত্মসম্মান না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। তারপরে রানা সেখান থেকে চুপচাপ চলে আসে। আর রানা সেখান থেকে চলে আসার পরে সে কিছুটা দূরে এসেই গাড়িতে বসে থাকে। এভাবে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। আর দুপুরের দিকে দেখলো সিমরান মাদ্রাসা থেকে বের হচ্ছে। আর রানা কিছুটা এগিয়ে গেল গাড়ি নিয়ে। আর এগিয়ে যাওয়ার পরেই সিমরান আবারও পেছনে ফিরে তাকালো। দেখলো রানা তার পিছনে আসছে।
সিমরান তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে, কিন্তু রানা গাড়ি থেকে নেমে কিছুটা দৌড়ে গিয়ে তার সামনে গেল আর বলতে লাগলো তার গাড়িতে ওঠার জন্য। কিন্তু সিমরান কোনো কিছু না বলেই চলে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে রানাও তার পেছনে পেছনে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই সিমরান তার বাসায় প্রবেশ করে ফেলল। আর রানা আর সেখানে গেল না। রানা গাড়ি নিয়ে সে তার কাজে চলে আসে। রানা একটা কফি শপে এসেছে আর কফি শপে এসে কফি খাচ্ছে। আর তখনই হঠাৎ করেই তাকে কে যেন চারপাশ থেকে গুলি করছে। তাড়াতাড়ি করে রানা নিজেকে সামলে নেয় আর নিজেকে সামলে নিয়ে সে তার পিস্তল দুটো বের করে তাদেরকে গুলি করতে থাকে। এরা লেডি কুইনের লোকজন, এটা রানা খুব ভালোভাবেই বুঝতে পারছে। রানা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, কারণ রানা চায় না যে রেস্টুরেন্টের কোনো ক্ষতি হোক। রেস্টুরেন্টের থেকে বের হয়ে ওদেরকে দৌড়াতে থাকে আর ওরা গুলি করতে পেছনে সরে যায় আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তখনই ওরা একটা গাড়িতে উঠে পড়ল। গাড়িতে ওঠার পরেই রানাও তার গাড়ি নিয়ে তাদের পিছনে যেতে লাগলো। গাড়িটা বেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রানাও তাদের পিছনে পেছনে যেতে লাগলো। রানা ওদেরকে ধরার জন্য গাড়িটা আরো বেশি স্পিডে যেতে লাগলো। আর গাড়িটা কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়। আর রানা তার গাড়িটা তাড়াতাড়ি করে ব্যাক করে সেই গাড়িটার কাছে যায়। তার গাড়িটার কাছে যাওয়ার পরেই দেখতে পেল গাড়িতে একটা মেয়ে ড্রাইভিং করছে। কিছুটা অবাক হয়ে যায়, একটা মেয়ে এরকমভাবে ড্রাইভিং করতে পারে। সেই মেয়েটাকে ধরে আনে আর সাথে একটা ছেলেকেও ধরে নিয়ে এসে তার গাড়িতে বসালো। আর গাড়িতে বসানোর পরে ওদেরকে বেঁধে ফেললো গাড়িতে। তারপর রানা সেগুলোকে নিয়ে তার আস্তানায় চলে আসলো। আর আস্তানায় আসার পরে সে গাড়ি থেকে নামলো। আর নামানোর পরে নিহাল এদেরকে দেখে অবাক হয়ে গেল, কারণ নিহাল ভালোভাবেই বুঝতে পারছে এরা লেডি কুইনের লোকজন। রানা গরম পানি করে আনতে বলল। আর কিছুক্ষণ পরেই রাকিব গরম পানি নিয়ে এসে রানার কাছে দিল। আর গরম পানি দেওয়ার পরে রানা কোনো কিছু না বলেই সেই গরম পানিটা ওই মেয়েটার মুখে ঢেলে দেয়। আর মেয়েটা পাগলের মতো চিৎকার করতে থাকে। আর রানা সেই মুখের মধ্যে আবারও ট্যাব লাগিয়ে দেয়। তারপরে ওই ছেলেটার কাছে আসলো। আর ছেলেটার কাছে এসে ছেলেটার প্লাস দিয়ে একটা আঙুলের নখ উঠে ফেললো। আর তখনই ছেলেটা পাগলের মতো চিৎকার দিতে লাগলো। আর সেখানে কিছুটা মরিচ গুঁড়ো দিতে লাগলো, আরও কিছু বরফ দিল। আর এভাবে প্রায় অনেকক্ষণ চলতে লাগলো। বেশ কিছু সময় পরে রানা জিজ্ঞাসা করতে লাগলো তাদেরকে কে পাঠিয়েছে, কিন্তু তারা কোনোভাবেই এখনো স্বীকার করছে না। রানা খুব ভালোভাবেই জানে যে তাদেরকে কিভাবে স্বীকার করানো যায়। রানা বিজলিকে কল দেয় আর প্রায় 10 মিনিট পরেই বিজলি চলে আসে। বিজলি তার হয়ে কাজ করে। আর বিজলি আসার পরে রানা বিজলিকে বলতে লাগলো মেয়েটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আর বিজলি ভালোভাবে বুঝতে পেরেছে তাকে এখন কি করা লাগবে। আর বিজলি মেয়েটাকে ধরে তার সঙ্গে করে ভিতরে নিয়ে গেল। আর ভিতরে নিয়ে যাওয়ার পরে বিজলি ভালো ভালো জিজ্ঞেস করছে, দেখ, আমি তোকে এখনো বলছি, তুই সব কিছু স্বীকার কর। তোকে কে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, সব কিছু খুলে বল। এভাবে ভাইয়ের উপরে অ্যাটাক করার সাহস কোথা থেকে এলো তোদের? আর তুই নাকি অনেক বেশি ড্রাইভিং করতে পারিস। তোদের কি বুকের মধ্যে একটু ভয় কাজ করে না যে তুই কাকে খুন করতে এসেছিস? আমি একটা মিথ্যা আশ্রয় নিয়েছিলাম। আমার ছোট বোন ভেবেছে আমি মারা গেছি, আর এটা ভেবে তাকে খুন করতে আসি, কিন্তু পারে না। সে উল্টো আমার বোনকে খুন করে দেয়। আমি আমার সেই বোনের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। আমি নিজেই আমার মৃত্যুর খবরটা ছড়িয়ে দিয়েছিলাম সেদিন। আসলে আমি মারা যাইনি, আমি কোনো একভাবে বেঁচে গিয়েছিলাম, আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমি ফিরে এসেছি। দেখ, তোর সমস্যা সেটা বলতে হবে, কিন্তু তোর এতটা সাহস হয়নি যে রানার উপর দিয়ে কথা বলার জন্য। আজ পর্যন্ত এই রানা ভাইয়ের কথাই কেউ অমান্য করতে পারেনি। শুধু তো তাই নয়, বিদেশের যারা মাফিয়া আছে সবাই রানা ভাইকে সম্মান দিয়ে কথা বলে। ওরা আর রানা ভাইয়ের সঙ্গে উচ্চ স্বরে কথা বলার সাহস পায় না। তুই যেসব করেছিস সেটা আসলেই অনেক বেশি অন্যায় করেছিস।
তুই আগে এখানে কাজ করতি, রানা ভাইয়ের অনেক কাছের একজন মানুষ ছিল। তোকে রানা ভাই নিজের বোনের মতো দেখতো, তোকে সব কিছু চিনিয়ে দিয়েছে এসব রাস্তা, আর সেখানে কিনা তুই তাকে বেইমানি করে জেলে পাঠিয়ে দিলি। ওদের সঙ্গে ষড়যন্ত্র করে তুই তো সেদিন বেঁচে গিয়েছিলি, কিন্তু আজকে তুই কখনোই বাঁচতে পারবি না। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ আমি আমার মৃত্যু হাতে করে নিয়ে এসেছি। আমি জানি এখানে ধরা পড়লে আমাকে তোরা মেরে ফেলবি, তার জন্য আমি মৃত্যু হাতে করে নিয়েই এসেছি। আমি এসব দেখে ভয় পাই না। আর আমি সেদিন ভুল করেছিলাম, তাকে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো মেরে ফেলতাম, সেটা অনেক ভালো হতো। এত কাছাকাছি থাকার পরেও আমার মাথায় এটা আসেনি যে তাকে মেরে ফেললে ভালো হবে। জেলে পাঠিয়ে শুধু শুধু সময় নষ্ট করিয়েছি। আর লেডি কুইন আর ডেভিল কিং ওরা কখনো ছেড়ে দিবে না। আমি ওদের সঙ্গে ষড়যন্ত্র করে আমি এখানে এসেছি। তোরা কোনো কিছুই করতে পারবি না ওদের দুজনকে। ওরা দুজন আবারও এক হয়ে গেছে। এবার জেলে নয়, এবার সোজা কবরে পাঠাবে। ওই যে বললাম যে তোর অনেক সাহস আছে, কিন্তু তোর এই সাহসের কোনো মূল্য নেই। তুই এখন ভালোই ভালোই বল যে ওই ডেভিল কিং আর লেডি কুইন এখন কোথায় আছে, ভালোভাবে বল, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমি নিজেই তোকে এখনই মেরে ফেলবো। আর ভাইয়ের অর্ডার কিন্তু আছে। কিন্তু নাইমা কোনোভাবেই কোনো কিছু স্বীকার করছে না। যখনই বিজলি তার হাতের আঙুল কাটতে যাবে তখনই সেখানে রানা চলে আসে। আর রানা আসার পরে রানা বলল তাকে এখনো বাঁচিয়ে রাখতে হবে। রানা 30 ডিগ্রি দেওয়ার জন্য বলল, আর বিজলি সে মতোই কাজ করতে লাগলো। আর রানা বাইরে চলে আসে, আর বাইরে এসে সে কফি খেতে থাকে আর ছেলেটার দিকে তাকিয়ে আছে। আর ছেলেটাকে জিজ্ঞেস করল, কিন্তু ছেলেটা কোনো কিছু বলল না। তারপরে ছেলেটার গোপনাঙ্গ কেটে দেওয়ার পরে ছেলেটার ওখান দিয়ে রক্ত বের হতে থাকে। তখন ছেলেটা ছটফট করতে করতে মারা যায়। তারপর রানা নেহালকে ডাক দিল, আর নেহালকে ডাক দেওয়ার পরে বলল লাশটাকে সেই নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। রানা সে অনুযায়ী কাজ করতে লাগলো। এদিকে বিজলি নাইমাকে ছেড়ে দিল, আর নাইমাকে ছেড়ে দেওয়ার পরে কিছু তথ্য জানতে পারল, আর সেই তথ্যগুলো রানাকে বলল। রানা এগুলো শোনার পরে রানা রেডি হয়ে নিল, আর সবাইকে রেডি হতে বলল। সবাই রেডি হয়ে নিল, আর রেডি হবার পরে সবাই গাড়িতে উঠে পড়ল, আর রানা নিজেও গাড়িতে উঠে পড়ল। রানার গাড়িটা কিছুটা আলাদাভাবে যাচ্ছে, আর সবাই একসাথে যাচ্ছে। রানা কোন গাড়িতে আছে এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। রানা নিজেই ড্রাইভিং করে যাচ্ছে, আর হঠাৎ করে সামনে দেখতে পেল একটা মেয়ে সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখেই রানা চিনে ফেলল, এটা আর কেউ নয়, এটা নেহা, লেডি কুইন। সে ছদ্মবেশে এসেছে, রানার গাড়িটার সামনে দাঁড় করালো, আর দাঁড় করানোর পরে এসে মাস্ক পরে নিল। আর মাস্ক পরে নেওয়ার পরে সে সামনে গেল। সামনে যাবার পরে নেহা কিছুটা এগিয়ে এসে রানাকে জিজ্ঞেস করতে লাগলো, ভাইয়া, আপনি যদি কোনো কিছু মনে না করে আমাকে যদি একটু সামনে এগিয়ে দিতেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমি অন্য দিকটা যাব, প্লিজ আপনি না করবেন না, আমার খুব যাওয়ারই প্রয়োজন। তারপর রানা আর কোনো কথা বলল না। রানা বলল ওঠার জন্য, আর নেহা গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পরে সে কিছুটা অসুস্থ ফিল করেছে, তার কিছুটা ভয় করছে, বারবার কিছুটা আনন্দ হচ্ছে, কারণ সে তার নিজের হাতে রানাকে মারতে পারবে। সে তার নিজের মতো করে ড্রাইভিং করে যাচ্ছে। রানা খুব ভালো করে বুঝতে পারছে সামনে তার জন্য কি অপেক্ষা করছে। রানা ড্রাইভিং করতে লাগলো, আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর ওদিকে পুলিশ প্রশাসন সকলেই নিস্তব্ধ হয়ে বসে আছে। তাদের কোনো কিছু করার নেই, কারণ রানাকে থামানোর মতো কেউ নেই। রানা যখন যেটা চাইবে তখন সেটা হতেই হবে, না হলে সব কিছু শেষ করে দেবে। ওদিকে প্রায় 40 জনের মতো বাসা থেকে যে টাকাগুলো রেড করে আনা হয়েছিল সেগুলো ব্যাপারে তদন্ত চলছে, কিন্তু তদন্ত চললেও তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, কারণ সবাই জানে যে এটা রানা নিয়েছে, কিন্তু রানা এটা কেন নিয়েছে সেটা কেউই বলতে পারল না।
আর বলবেই বা কি করে, কারণ রানা কখন কি করে এটা কেউই জানে না। রানা তার নিজের মতো করে চলে। রানা সে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর এদিকে নিহা মোবাইলে কাউকে যেন মেসেজ পাঠিয়ে দিল। রানা কিছু দূর সামনে আসার পরেই দেখতে পেল অনেকগুলো ছেলে সামনে দাঁড়িয়ে আছে, সবার হাতেই মেশিন গান রয়েছে। আর তখনই পেছন থেকে নিহা রানার উপর পিস্তল তাক করলো, আর পিস্তল তাক করার রানাকে সে বলতে লাগলো, কিরে, তুই কি মনে করেছিস তুই একাই সব কিছু করতে পারিস? আর আমরা কি বসে বসে আঙুল চিসবো? তোকে আমি এই দিনটা এইভাবে আনার জন্য কতটা কষ্ট করতে হয়েছে সেটা তুই জানিস। আর তুই কি মনে করেছিস তুই একাই শক্তিশালী একটা ব্যক্তি? তুই যা ইচ্ছে তাই করতে পারবি? পুরো রাজত্ব তোকে দিয়ে দিব। এই আন্ডারওয়ার্ল্ডে আমি রাজত্ব করতে চাই, তোর কোনো অস্তিত্ব আমি রাখবো না। আমি তো শুধুমাত্র তোর বাবা মাকে মেরেছি, তোর পরিবারকে শেষ করেছি, কিন্তু সেদিন তুই বেঁচে গিয়েছিলি, তারপরও জেলে পাঠিয়েছি। ভেবেছিলাম ওইখানে তোর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, কিন্তু সেটাও হলো না। এত কিছু করার পরও যেহেতু কোনো কিছু হয়নি, তাহলে এখন তোকে কি করে ছেড়ে দিই? এখন তোকে মরতে হবে। এখন বল, টাকাগুলো কোথায় রেখেছিস? যেগুলো রেড করার নাম করে নিয়েছিলি সবগুলো কিন্তু আমার টাকা। আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দে। তো তোমাকে কি পাগল মনে হয় যে আমি তোমার টাকা ফিরিয়ে দিব? এতগুলো টাকা নয়, এইগুলো জনগণের টাকা। আমি জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিব। আর তুই এতটা নিকৃষ্ট একটা মানুষ যেটা আর বলাই লাগে না। তোর হাতে যদি আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব পড়ে যায়, তাহলে এই পুরো আন্ডারওয়ার্ল্ডের মানুষই কোনো অস্বস্তিতে থাকবে না, সবগুলো অমানুষ হয়ে যাবে। দেশের অবস্থা কী হবে সেটা তো একমাত্র আমিই জানি। তুই আমার জায়গায় কখনোই নিতে পারবি না, এটা তুই যা ইচ্ছে করতে পারিস। আমি তোকে এখনো ভালোভাবে বলছি, তুই টাকাগুলো ফেরত দে। অনেকগুলো টাকা ওইখানে, 1 থেকে 2 টাকার খেলা নয়, এখানে কোটি কোটি টাকার খেলা। তুই আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আর না হলে কিন্তু অবস্থা কি হবে এটা তুই এখনো চিন্তা করতেও পারিস না। তুই মানুষকে এতটা নৃশংসভাবে হত্যা করছিস, এখন তুই নিজেও এইভাবেই মরবি। আমি তোকে এইভাবেই মারবো, তোর স্টাইলে মারবো। তোর কি মনে হয় আমি তোকে চিনতে পারিনি? যদি আমি তোকে নাই চিনতে পারতাম, তাহলে আমি তোকে আমার গাড়িতে তুললাম। তোর মনে হয় এটা আমার সামনে পেছনের সব দিকে ঘিরে ফেলবে? কি তোরা আমাকে মেরে ফেলতে পারবি? এই রানা যদি না চায়, আমাকে মারার সাহস একমাত্র আল্লাহ ছাড়া কারো নেই। সাহস আছে কি নেই সেটা এখনো বুঝতে পারবি। সোজা গাড়ি চালিয়ে যাবি, কোনো চালাকি করার চেষ্টাও করবি না। যদি চালাকি করার চেষ্টা করিস তাহলেই তো বুঝতে পারছিস কি করব। সরাসরি গাড়ি চালা। রানা গাড়ি চালাতে লাগলো, আর গাড়িটা এমনভাবে চালাতে শুরু করলো যে নিহা কোনোভাবেই পিস্তলটা ভালোভাবে রাখতে পারলো না। নিহা সে সিটের মধ্যেই ভালোভাবে বসতে পারছে না, এদিক থেকে ওদিকে যাচ্ছে। আর গাড়িটা চালাতে চালাতে একটা জায়গায় এসে থামলো, আর রানা গাড়ি থেকে নেমে পড়লো। আর গাড়ি থেকে নেমে পড়ার পরেই চারিদিক থেকে সবাই তাকে ঘিরে ফেললো। আর ঘিরে ফেলার পর নিহা গাড়ি থেকে নামলো, আর গাড়ি থেকে নামার পরে নেহা একটা হকি স্টিক দিয়ে রানার পায়ে বাড়ি মারে। আর মারার পরে রানা সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখনই নেহা আবারও বলতে থাকে, বল, টাকাগুলো কোথায় রেখেছিস? আর আন্ডারওয়ার্ল্ডে আমার দিবি কিনা? আন্ডারওয়ার্ল্ড ভালো ভালোই বলছি। আন্ডারওয়ার্ল্ড এর সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দে। তুই এটা থেকে রিজাইন কর, আমি দেশে বিদেশে আমার চক্র ছড়িয়ে দিব। এত সাহস যে আমার জায়গাটা নিয়ে তুই আমার জায়গা থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবি? এত কিছু তোকে করতে দিব আমি? আমার পুরো ফ্যামিলিতে তুই মেরেছিস, তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব? আরে আমার হচ্ছে ফ্যামিলিগত আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করে আসছে। আমার বাবার রাজত্ব করেছে, আমার বড় ভাই রাজত্ব করেছে, এখন আমি এর রাজত্ব করছি, বুঝতে পারছিস? পুরো রক্ত শরীরে বইছে। রানা পিস্তল নিয়ে চারিদিক থেকে গুলি করতে থাকে। আর চারিদিকে গুলি করার সময় সবাই কিছুটা দূরে গিয়ে রানাকেও গুলি করতে থাকে। আর এভাবে অনেকক্ষণ গোলাগুলি চলার সময় দেখতে পেল যে ওরা কোনোভাবে রানার সঙ্গে পারছে না, কারণ রানা একাই সবাইকে মেরে চলেছে। আর হঠাৎ করেই নেহা চিৎকার দিয়ে উঠল। আর নেহা চিৎকার দেওয়াতে রানা কিছুটা থেমে গেল। থেমে যাওয়ার পরেই হঠাৎ করে দেখতে পেল যে সেখানে সিমরান। এই অবস্থায় দেখে রানা অবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে সে এখানে কিভাবে আসলো, ওরা তাকে কিভাবে চিনতে পারলো।
তারপর নিহা সিমরানকে নিয়ে এগিয়ে আসে। সিমরান অনেক ভয় পেয়ে আছে। সিমরানের বোরকা ছিঁড়ে ফেলেছে এটা দেখার পরে রানার রাগে ফুসফুস করছে। আর তখনই নিহা রানার কাছে বলতে লাগলো, দেখ আমি কত বড় বোকা যে আমি এত বড় ভুল করতে গেলাম। এর নাম হচ্ছে সিমরান। তুই তো ভালোভাবে চিনিস, কারণ তোর তো পরাণের পরাণ। তুই তো তাকে ছেড়ে একদমই চলতে পারিস না। তোর জীবন সঙ্গিনী দেখ মেয়েটা কত কষ্ট পাচ্ছে। মেয়েটাকে অনেক ধার্মিক রে, মেয়েটাকে এসবের মধ্যে কখনোই আসতে চায় না। শুধু শুধু কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? মেয়েটা এসব পছন্দ করে না। তুই এখনো কি এইভাবে দাঁড়িয়ে থাকবি, নাকি তোর কাজ যেটা আছে সেটা করবে? মেয়েটা অনেক সহজ সরল, তাই আমি চাচ্ছি না যে মেয়েটাকে মেরে ফেলার জন্য। কারণ আমিও তো একটা মেয়ে। এমনি তো মেয়েটার পরিচিতি বলতে তেমন কেউই নেই তুই ছাড়া। দেখ, তোর সঙ্গে ঝামেলা সব আমার। তুই সিমরানকে ছেড়ে দে। আমি তোর সব কথাই রাজি আছি। আমি তো সব কিছু লিখে দিচ্ছি। তুই সমস্ত আন্ডারওয়ার্ল্ড নিয়ে নে। তবুও প্লিজ সিমরানকে ছেড়ে দে। ওর কোনো দোষ নেই, ও এটা নিষ্পাপ। আপনি প্লিজ এরকমটা বলবেন না। ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে। আমার বাবা ছিল সরকারি চাকরিজীবী। আমার বাবাকে দিয়ে অপকর্ম করাতে চেয়েছিল, কিন্তু আমার বাবা সেটাতে রাজি হয়নি। আর সেই জন্য ওরা আমার বাবা মাকে আমার নিজের চোখের সামনে মেরে ফেলেছে। আমি সেই দিন পালিয়ে গিয়েছিলাম, তার জন্য বেঁচে গিয়েছি। আপনি প্লিজ ওদেরকে ছাড়বেন না আমার জন্য। প্লিজ এমনটা করবেন না। আপনি আপনার কাজ করুন, ওদেরকে শেষ করে দিন। ওরা বেঁচে থাকলে এই মানুষগুলো জাহান্নামে পরিণত হয়ে যাবে। ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ ত্যাগ করবেন না। আমি হচ্ছি আপনার ক্ষুদ্রতম স্বার্থ। আর এই দেশের মানুষ সব কিছু কিন্তু বৃহত্তম স্বার্থ। প্লিজ। আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি শুধুমাত্র তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি নেহা। তোর যা কিছু প্রয়োজন তুই সব কিছু নিয়ে যা, তবুও প্লিজ ওর কোনো ক্ষতি করিস না। তখনই রানা এগিয়ে যায়। আর রানা এগিয়ে যাওয়ার পরে সিমরানের হাত শক্ত করে ধরল। আর সিমরানের হাত শক্ত করে ধরে ফেলার পরে সিমরান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ কতটা ভালোবাসলে এত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তার হাত ধরতে পারে। সিমরান অবাক হয়ে তাকিয়ে আছে। সিমরান ভাবছে মানুষটা তাকে এতটা ভালোবাসে, ঠিক এমন একটা মানুষ যে এতদিন খুঁজেছিল অবশেষে বিধাতা তার কপালে মিলিয়ে দিয়েছে। এটা ভেবে সিমরানের অন্যরকম ভালো লাগছে। সিমরানও ভালোবাসতে শুরু করে দিয়েছে। এদিকে সবাই রানাকে নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে, আর রানাকে নিয়ে হাসাহাসি করা শুরু করে দিয়েছে। কিন্তু রানা চুপচাপ আছে। রানা চুপচাপ হেঁটে যাচ্ছে। রানার প্রশ্ন হলো, তারা সিমরানের খোঁজ কিভাবে পেল? সিমরানের খোঁজ কেউ পাওয়ার কথা নয়। রানা মনে মনে একটু চিন্তা করে সেখান থেকে চলে আসে। রানা সিমরানকে তার আস্তানায় নিয়ে আসে, আর আস্তানায় নিয়ে এসে একটা চেয়ারে বসে থাকে। সিমরান কিছুক্ষণ পরেই তার সামনে আসে। আর সামনে আসার পরে সিমরান তার নিজের হিজাবটা খুলে ফেলল। আর হিজাব খুলে ফেলার পরে রানার সামনে আসে। রানা সিমরানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিমরান অনেক সুন্দর, আর এটাই রানা উপভোগ করেছে। রানা সিমরানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখনই সিমরান বলতে লাগলো, আপনি আমার জন্য এত কিছু কেন করতে গেলেন? ওরা আপনাকে নিয়ে কিভাবে ট্রোল করছে সেটা কি ভেবে দেখেছেন? এখন আপনি জানেন ওরা কি করবে? ওরা আড্ডার পাল্টে দিয়ে সমস্ত কিছু পালন করে দেবে। এতদিনের তিল তিল করে গড়ে তোলা হে আন্ডারওয়ার্ল্ড। কিন্তু রানা এই কথার কোনো প্রত্যুত্তর দিল না। রানা তো সিমরানের জন্য সবকিছু মেনে নিয়েছে। সিমরান রানার মাথায় হাত বুলিয়ে দিল, আর তখনই রানা সেখানেই ঘুমিয়ে গেল। তারপর কোনো উপায় না পেয়ে সিমরান অনেক কষ্ট করে তাকে নিয়ে তাকে ছুঁয়ে দেয়। আর রুমে শুয়ে দেওয়ার পরেই রানা ঘুমের মধ্যে সিমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। সিমরানকে জড়িয়ে ধরার পরে সিমরান কেমন যেন অন্যরকম ভালো লাগছে। এত কম সময়ে সিমরানও যে তাকে এতটা ভালোবেসে ফেলবে সেটাও বুঝতে পারছে না। তারপরে সিমরান নিজেকে ছাড়িয়ে নিল। আর নিজেকে ছাড়িয়ে নেওয়ার পরেই সিমরান কিছু খাবারের ব্যবস্থা করলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর রাতের বেলা সিমরান
রানার রুমে আসলো আর রুমে আসার পরে দেখলো রানা কম্বল নিয়ে শুয়ে আছে। সিমরান কিছুটা অবাক হয়ে গেল, কারণ এই গরমের মধ্যে সে এভাবে শুয়ে আছে। সিমরান তার কপালে গিয়ে হাত রাখলো, আর কপালে হাত রাখার পরেই দেখতে পেল জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে সিমরান বাইরে আসলো। বাইরে আসার পরে দেখতে পেল নিহাল সেখানে নেই, আর রাকিবকে বলল তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসার জন্য। আর কিছুক্ষণ পরেই রাকিব ওষুধ সিমরানকে দিল। সবাই অনেক খুশি, কারণ রানার সিমরান আছে, এতে সবাই অনেক খুশি। সবাই সিমরানকে পছন্দ করেছে। সিমরান সবার সামনে পর্দা করে কথা বলে, এটাই সবার ভালো লাগছে, কারণ ভাইয়ের জীবনে এমন একটা মানুষ এসেছে, এটাই ওরা চেয়েছিল। কিন্তু আজকে সারাদিন নিহালকে কোথাও দেখলো না। সিমরান তাকে ওষুধ খাইয়ে দিল, আর এভাবেই পার হয়ে গেল 2 দিন। রানা সুস্থ হয়ে গেল। হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণটা সিমরান এখনো খুঁজে পাচ্ছে না। হয়তো ডিপ্রেশনের কারণে এমনটা হয়ে গেছে, কারণ তার ভিতরে কতটা আগুন জ্বলছে এটা তার কাছ থেকেই জানা যাবে। রানা সম্পূর্ণ এখন সুস্থ। ব্যালকনিতে বসে আছে, আর পাশে সিমরান দাঁড়িয়ে আছে, আর সিমরান তার পাশে। আর তখন রানা সিমরানকে বলতে লাগলো, তুমি এই 2 দিন এইখানে ছিলে, মান সম্মান চলে যাওয়ার আগেই তুমি তোমার বাসায় চলে যাও, না হলে লোকে তোমাকেই খারাপ বলবে। আমি চাই না তোমাকে কেউ কোনো কথা বলুক। এসব কথার মানে কি? আমি তোমার এখানে কেন আছি তুমি বোঝো না? আমাকে কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় নয়। তুমি কেন আমাকে তাহলে নিজে থেকে ভালোবাসতে গেলে? আমি তো নিজের থেকে যাইনি। দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু এখন বিয়ে করলে কি হবে ভেবে দেখেছো? আমার এখনো অনেক কাজ করার বাকি আছে। আমি তোমার কাছে থেকে অন্য কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে আজকে আমার নিজের করে পেতে চাই। আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। তুমি যদি আমাকে আজকে বিয়ে না করো, আমি সোজা সুসাইড করতে চলে যাব, কারণ এটা ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। রানা আর কোনো কথা বলতে পারল না, কারণ সিমরান অনেক কান্না করেছে তার জন্য। সে চায় না সে সিমরান তার জন্য আরও কান্না করে, সেই অসুস্থ হয়ে যাক। তারপরে রানা সিমরানকে নিয়ে কাজী অফিসে চলে আসে, আর কাজী অফিসে আসার পরে তারা দুজনেই কাজী অফিসে বিয়ে করে নেয়। বিয়ে করার পরে সিমরান অনেক খুশি, কিন্তু রানার বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। রানা সে গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরেছে, আর বাসায় ফেরার সময় সে সিমরানকে বলতে লাগলো তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা শোনার পরে সিমরান অনেকটা রেগে গেল, আর রেগে গিয়ে রানাকে অনেক কথাবার্তা শুনিয়ে দিল। আর এসব কথাবার্তা শুনে রানা মুচকি মুচকি হাসছে, আর এটা দেখে সিমরান আরও বেশি রেগে গেল। তারপরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলল তার এই দেশে থাকা একদম নিরাপদ নয়, তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেবে। যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আবার সে দেশে ফিরে আসবে। এটা শোনার পরে সিমরান কোনোভাবেই রানাকে ছেড়ে যেতে চাইছে না, কিন্তু এটা তো করতে হবে, না হলে ওরা আর আমার সঙ্গে না পেরে ওরা সিমরানের কোনো ক্ষতি করতে পারে। আর রানা এটারই সবচেয়ে বেশি ভয় পায়। রানা গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। আগে বাসাটা একা পড়ে থাকতো, কিন্তু এখন তার মানুষ হয়েছে, কিন্তু সেই মানুষটা কালকে চলে যাবে বিদেশে। তাকে ছাড়া থাকতে হবে, এটার কষ্ট একমাত্র রানাই বুঝতে পারছে। রানা খুব ভালো করে বুঝতে পারছে যে সিমরান অনেক কষ্ট হবে, তাই আজকে মেয়েটাকে আর কোনো কথা বলা যাবে না, কারণ মেয়েটা তাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। রানা বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। প্রায় সবার পরে সে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে। আর কিছুক্ষণ পরেই সিমরান রানার জন্য কফি নিয়ে আসলো, আর কফি নিয়ে আসার পরে রানা কফি খেতে লাগলো। আর তখন সিমরানের দিকে তাকায়, আর সিমরানের দিকে তাকাতেই দেখতে পেল সিমরান কালো শাড়ি পরেছে। সিমরানকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। রানা ল্যাপটপ রেখে তার দিকে এগিয়ে যায়, আর এগিয়ে যাওয়ার পরে সিমরানের পেছনে যদি থাকে, আর সিমরানের পিছনে যাওয়ার পরেই সে দেয়ালের সঙ্গে থেমে গেল। আর তখনই রানা 2 হাত দেয়ালের সঙ্গে চেপে ধরে।
সিমরানের ঠোঁটজোড়া দখল করে নিল আর সিমরানও রেসপন্স দিতে লাগলো। আর 10 মিনিট পরে রানা সিমরানকে ছেড়ে দিল। আর সিমরানকে ছেড়ে দেওয়ার পরে সিমরান দৌড়ে রান্না ঘরে চলে গেল। আর রানা হাসতে লাগলো। রাতের বেলা দুজনে খাবার খাওয়ার পরে সিমরান রানার বুকের উপর শুয়ে আছে আর দুষ্টুমি করছে রানা। এসব দুষ্টুমি দেখে তার দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে ফাজলামো করছে। আর কিছুক্ষণ পরেই সিমরান হঠাৎ করে আবারও রানার ঠোঁটজোড়া দখল করে নেয়। আর দখল করার পরে প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। আর এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। ফজরের সময় রানার বুকে ঘুমিয়ে আছে অহনা সিমরানকে ডাকতে লাগলো, কারণ তার সকাল 10টায় ফ্লাইট, তাকে রেডি হতে হবে। কিন্তু সিমরান কোনোভাবেই ঘুম থেকে উঠছে না। তারপরে রানা তাকে অন্য পাশে রেখে ওরা নিজে উঠে ফ্রেশ হয়ে নেয় আর ফ্রেশ হয়ে সিমরানের জন্য চা নিয়ে আসে। সিমরানকে ঘুম থেকে উঠিয়ে সিমরান চা খেয়ে নেয়। আর সিমরান চা খাওয়ার পরে মনে হয় গোসল করতে চলে যায়। 10 মিনিট পর সিমরান গোসল শেষ করে বের হলো। আর গোসল শেষ করে বের হওয়ার পরেই সিমরান মনটা খারাপ। সিমরানকে রেডি হতে বলল রানা, আর রানাও রেডি হয়ে নিল। তারপর দুজনে মিলে নাস্তা করে বের হয়ে পড়ল। আর রানা গাড়ি চালিয়ে যাচ্ছে। সিমরান কান্না করছে। রানার এক হাত ধরে আর হঠাৎ করেই পেছন থেকে গুলি করতে লাগলো। তাড়াতাড়ি করে গাড়ি চালাতে লাগলো, কারণ এখন সিমরান সঙ্গে আছে, কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। এটা ভেবেই রানা কোনো কিছু করলো না। রানা এয়ারপোর্টের সামনে চলে আসলো। আর এয়ারপোর্টে এসে রানা সিমরানকে ভেতরে যেতে বলল, কিন্তু সিমরান তাকে ছেড়ে যেতে চাইছে না। তখন রানা বলতে লাগলো, বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা হলেও বাঁচতে চাই। আমি খুশি তোমার হাজবেন্ড আগে যেমন বীর পুরুষ ছিল, এখনও বীর পুরুষই থাকবে। বিড়ালের মতো কখনো বাঁচতে শিখিনি, মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। ব্যাংককে তোমাকে 2টা মেয়ে রিসিভ করবে। ওই 2টা মেয়ে হলো আমার হয়ে কাজ করে। ওইখানে তুমি ভালো থাকবে। প্লিজ তুমি আর কোনো কথা বলো না, যাও। আমি তোমাকে পরে যখন বলবো তখন তুমি দেশে ফিরবে, আর তুমি তো খবর পাবেই। সেটা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু আপনার যদি কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করব? আপনি জানেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আপনি আমার জন্য হলেও সেফ থাকবেন, কথা দেন। রানা আর কোনো কথা না বলে সিমরানকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না করতে লাগলো। আর সিমরানকে তাড়াতাড়ি করে ভিতরে পাঠিয়ে দিল। আর সিমরান ভিতরে চলে গেল। সিমরান কান্না করছে আর এদিকে রানা গাড়ি নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। আর রানার গাড়ি থেকেই গুলি করতে লাগলো। ওরা রানার এমন পাগলামি দেখে ওরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। রানা সেই অনুযায়ী তাদেরকে ধরার জন্য যাচ্ছে। রানা সবাইকে কল দিয়ে রেডি হতে বলল। আর রানা এমনিতেও ওদেরকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পরেই রানা সরাসরি মন্ত্রীর বাসায় চলে আসে। আর মন্ত্রীর বাসায় আসার পরে মন্ত্রীকে দেখলেও কিছু আলোচনা করছে। আর সরাসরি মন্ত্রীর কাছে গেল। আর মন্ত্রীর কাছে যাওয়ার পরে সব কিছু জানালো। আর রানা বলতে লাগলো, আমার দেরি করা ঠিক হবে না, আমি আমার নিজের প্রতিশোধ নিয়ে নিব। আর এখানে যদি কেউ আসে তাহলে আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো। এমনকি আপনিও যদি আসেন আপনাকেও মেরে ফেলবো। আমার বাবা ছিলেন আন্ডারওয়ার্ল্ড রেটিং, আর আমি হচ্ছি তারই ছেলে। আমার রক্তের মধ্যে আন্ডারওয়ার্ল্ড মিশে গেছে। এইসব ভয় আমাদের দেখিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনাকে আমি শ্রদ্ধা করি, কারণ আপনি আমার বাবার বন্ধু ছিলেন। তার জন্য আমার বাবাকে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। আমি সেটা প্রতিশোধ নিব। এর মধ্যে যদি কেউ আসার চেষ্টা করে আমি চলে যাব। আপনারা আমার বন্ধু ছিলেন, আর আমি কি করতে পারি না করতে পারি সেটা মনে হয় আপনাকে আর নতুন করে বুঝিয়ে দিতে হবে না।
তুমি তোমার মা বাবার প্রতিশোধ নিবে, এটা আমিও চাই। তোমার বড় ভাইকেও ওরা মেরে ফেলেছে, না হলে তোমার জায়গায় তোমার বড় ভাই বসতো। তবে সবকিছু চেয়ে তোমরা দুই ভাইয়ের মধ্যে তুমি ছেলে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছিল যে তোমার বাবা পরে নাকি তোমাকে এই দায়িত্বটা দেওয়ার কথা ছিল। যতদিন পর্যন্ত তুমি বড় না হবে ততদিন পর্যন্ত তোমার বড় ভাই সেটা শাসন করবে। কিন্তু আফসোসের বিষয়ে কোনোটাই হলো না, ওরা আগেই মারা গেল আর তুমি এই আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব নিলে। শোনো, আমি তোমার কাছে একটা কথা বলছি, সেটা হলো তুমি সাধারণ মানুষের কোনো ক্ষতি করবে না, ওদের যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। আর আমার তোমার উপর অনেক বিশ্বাস আছে যে তুমি এমন কোনো কাজ করবে না যে তার জন্য সরকার সাধারণ মানুষ এসবের কথা হবে। কতটা খারাপ সেটা আমি খুব ভালোভাবে জানি। তুমি যদি না থাকতে তাহলে ও পুরো দেশটাকে সরকার বানিয়ে দিত। তারপরে রানা চলে আসে। রানা মন্ত্রী সাহেবকে অনেক সম্মান করে মন থেকে, কারণ মন্ত্রী সাহেব তার বাবার বন্ধু ছিলেন, সেজন্য রানা অনেকটা শ্রদ্ধা করে। তারপর রানা তার গোডাউনে চলে আসে, আর গোডাউনে আসার পরে দেখলো তার হাজার হাজার ছেলে সেখানে গাড়িতে করে আসছে, হেলিকপ্টারে করে আসছে, সকল জায়গা ফিরে পেলে চলে এসেছে। রানা ওদের সঙ্গে কথা বলতে থাকে চারিদিক থেকে অ্যাটাক করার জন্য। রানার ফোনে তখনই একটা কল চলে আসলো। রানা কলটা রিসিভ করলো আর ওপাশ থেকে লেডি কুইন তাকে বলতে লাগলো, কিরে, তোর কিছু কাছের লোককে আমি ধরে এনেছি। তুই তো অনেক আইডিয়া করে তোর মানুষটাকে পাঠিয়ে দিয়েছিস, না হলে ওটা কেউই ধরে চলে আসতাম। তোর সঙ্গে অনেক হিসেব নিকেশ আছে বাকি। রানা কলটা কেটে দেয়, আর রানা কলটা কেটে দেওয়ার পরে সবাইকে নিয়ে সেখানে যেতে থাকে। আর যাওয়ার সময় সকল মানুষ তার দিকেই তাকিয়ে আছে আর রানার নামে বাহবা দিতে লাগলো। রানা হেলিকপ্টারে করে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে হেলিকপ্টার সেই জায়গায় চলে আসলো আর হেলিকপ্টার থেকে নামলো। আর রানা সেখানে থেকে নামার পরে সবাইকে বুঝিয়ে দিল আশেপাশে থাকার জন্য। ওরা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে রানা সবাইকে নিয়ে এসেছে। রানা ভিতরে প্রবেশ করলো, আর ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পেল লেডি কুইন, ডেভিল কিং এবং আরও কিছু বেঈমানদেরকে, যারা বেঈমানি করে তাকে এতটা ক্ষতি করেছে। তখন নেহা তাকে বলতে লাগলো, তোকে মারার এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, তারপরও তোর মৃত্যু হলো না। কিন্তু আজকে আর তোর রক্ষা নেই, আজকে তোকে মেরে ফেলবো। তুই তো অনেক ক্ষমতাবান, তাই না? তা তোর অ্যাকাউন্ট একটু চেক করে দেখবি? এনে ল্যাপটপ। রানা ল্যাপটপ নিয়ে তার অ্যাকাউন্ট চেক করতে লাগলো, কিন্তু রানা অ্যাকাউন্ট চেক করার পরে কোনো কথা বলতে পারছে না, কারণ তার টাকাগুলো কে যেন নিয়ে গেছে। তারা না এটা দেখে অনেকটাই চিন্তায় পড়ে গেল, কিন্তু তার প্রশ্ন হচ্ছে এসব কিছু কে করেছে। তার এসব তো কিছু কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না। রানা চুপ করে আছে দেখে ডেভিল কিং আবার বলতে লাগলো, কি অনেকটা ভয় পেয়ে গেলে মনে হচ্ছে। শোনো, শুধু এটাই নয়, তোর যত জায়গায় আছে সব জায়গায় আমি আমাদের লোক পাঠিয়ে দিয়েছি। আমার লোকেরা এত লোকদেরকে মেরে ফেলেছে, অলরেডি তোকে আন্ডারওয়ার্ল্ড থেকে পুরো সরিয়ে দেবে। রানা কোনো কথা বলল না। রানা ওদেরকে মারতে লাগলো আর ওরাও রানাকে মারতে আসলো, কিন্তু হঠাৎ করেই রানার মাথার মধ্যে কেউ যেন আঘাত করলো। রানা মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ে যাওয়ার পরেই রানা পিছনে ফেরে দেখতে পায় সেখানে নিহাল দাঁড়িয়ে আছে আর হাতের মধ্যে একটা হকি স্টিক। রানা এটা দেখে কোনো কথা বলতে পারছে না। রানা রব দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ নিহালকে তার নিজের ভাই মনে করেছিল। আর তখন নিহাল রানাকে বলতে লাগলো, ভাই, আপনার কি কষ্ট হচ্ছে? ঠিক এমন একটা কষ্ট আমার হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম যে আমাকে সমস্ত কিছু দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে কোনো কিচ্ছু দেননি। আমি কখনো নিজের মতো করে চলতে পারিনি, সবসময় আপনার অর্ডার পালন করেছি। কিন্তু এসব আর কতদিন? আমরা অত রাজত্ব করতে মন চাই, তাই না? আপনার সঙ্গে থাকলে আমি কখনো রাজত্ব করতে পারতাম না, তার জন্যই তো আমি এমনটা পারছি। আর আপনার সব কিছু তথ্য এনে আমি তাকে দিয়েছি, তবে আমি এমনটা কাজ ভোগ করতে পারিনি, কারণ আমি অনেক চেষ্টা করেছি। যদি সেটা পারতাম তাহলে অনেক ভালো হতো। মন আগে তাদের হাতে তুলে দিতাম, পারলে আমার মনটা শান্তি হতো, কারণ মেয়েটা ওরা চিরে চিরে খেত। আমাকে মারার জন্য তোরা সবাই এক হয়ে গেলি, কিন্তু তোকে তো আমি আমার নিজের ভাই মনে করেছিলাম।
তুই যেটা চেয়েছিস সেটাই আমি তোকে দিয়েছি, কোনো জিনিসটা তোর অপূর্ণতা রাখিনি। বল, তুই যদি এটাও চাইতি তোর আন্ডারওয়ার্ল্ড লাগবে, আমি তোকে স্বাচ্ছন্দ্যেই দিয়ে দিতাম। কিন্তু এত বড় বেইমানিটা কেন করতে গেলি তুই? তুই জানিস আমি বেইমানিকে একদম পছন্দ করি না। তুই কি আমার বাবা মায়ের হত্যার সঙ্গে জড়িত ছিলি? আরে আপনি তো পুরো মনের কথা বলে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনার বাবাকে হত্যা করেছি একা পেয়ে, তার সুযোগ নিয়ে আমি তাকে হত্যা করেছি, তাও আবার বালিশ চাপা দিয়ে ঘুমের মধ্যে। আপনাকেও চেয়েছিলাম, কিন্তু ভাই কি করব, সুযোগ পাইনি। কিন্তু আজকে সেই সুযোগটা ছাড়ছে না। ডেভিল কিং, আপনি আপনার কাজটা করুন, আমি সেটা দেখব। আমি কোন ফুটপাতের মাস্তান নই যে দুইটা কথাবার্তা শোনার পর আমি ভয় পেয়ে যাব। আমি আগেও যেমনটা কিং ছিলাম, এখনও কিং আছি, ভবিষ্যতেও কিং থাকবো। বিড়ালের মতো কখনো বাঁচতে চাই না রে, সিংহের মতো 1 ঘন্টা হলেও বাঁচতেই আমার হবে। কিন্তু 1 ঘন্টা তোদের জন্য অনেক খারাপ হয়ে যাবে। রানা উঠে পড়ল আর উঠে পড়ার পরে একটা মেশিন গান নিয়ে সবাইকে গুলি করতে থাকে। আর রানার এমন গুলি দেখে সবাই বড় ভয় পেয়ে গেল। আর সবাই বুঝতে পেরেছে রানা তার আগের রূপে ফিরে এসেছে। আর তখনই চারিদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। রানা মাইক্রোফোনে বলে দিলেও সবাইকে গুলি করার জন্য, আর সবাই এসে অনুযায়ী করতে থাকে। আর এভাবেই অনেক গোলাগুলি চলার পরে ওরা অনেকেই মারা যায়। ওদের অনেকে মারা যাওয়ার পরে লেডি কুইন এবং ডেভিল কিং ওরা অনেকটা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে ওরাও পালাতে থাকে, কিন্তু রানা তাদেরকে ধরে ফেলে। আর ধরে ফেলার পরে লেডি কুইনকে মারতে থাকে। মারতে মারতে পুরো আধমরা করে ফেলে। আর আত্মা না বের করে ফেলার পরে লেডি কুইনের গলা কেটে দেয়। আর গলা কেটে দেওয়ার পরে লেডি কুইনকে অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। আর সেখানেই লেডি কুইনের দেহটা টকবক করে পড়ে থাকে আর রক্তে লাল হয়ে যায়। এটা ডেভিল কিং দেখার পরে সে অনেকটা ভয় পেয়ে যায়। আর রানা গিয়ে তাকেও মারতে থাকে। ও মার সহ্য করতে না পেরে রানার কাছে ডেভিল কিং মাপ চাইতে থাকে। কিন্তু রানা এটা দেখে পাগলের মতো হাসছে। রানার এমন হাসি দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। আর রানা ডেভিল কিংকে চেয়ারের সাথে বসালো। আর বসানোর পর তার হাতের কিছু অংশ কেটে দেয়। তারপর সেখান দিয়ে রক্ত বের হতে থাকে। রানা সেখানে লবণ দিয়ে দেয়। আর রানা তারপর তার ইচ্ছে মতো গুলি করতে থাকে। আর তাকেও অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। আর তারপর নিহালের কাছে যায়। নিহালের কাছে যাওয়ার পর নিহালকে মারতে লাগলো। আর নিহাল তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। তারপর নিহালকে রানা বলতে লাগলো, তোকে এত কষ্ট দিয়ে মারবো না, তোকে এত কষ্ট দিয়ে মারবো, আমার কষ্ট হবে তোকে। আমি আমার নিজের ভাই ভেবেছিলাম তোকে, যেখানে কিনা তুই নিজেকে আমার পিঠেই ছুরি মারলি। তারপর রানা একটা বুকের পাঁজর বরাবর একটা গুলি করে দেয়। আর সেই গোডাউন থেকে বের হয়ে সেখানে ব্লাস্ট করে দেয়। আর দাউ দাউ করে পুরো গোডাউনের মধ্যে আগুন জ্বলছে। আর বাকিরা বলছে মৃত লাশগুলোকে রেহাই দিল না রানা। এসব শুনে মুচকি হাসি দেয়। আর এভাবেই পার হয়ে গেল 3 দিন। চারদিকে শুধু একটাই নিউজ হচ্ছে, রানা ওরফে ড্রাগন কিং সে তার নিজের প্রতিশোধ নিতে পেরেছে। তারপর রানা সেই টাকাগুলো গরিব মানুষদেরকে দিয়ে দেয়। আর তার বাবার নামে এতিমখানা, মাদ্রাসা, হাসপাতাল এসব করার উদ্যোগ নেয়। আর এদিকে সিমরানকে ফিরে আসতে বলে। রানা সকল কাজ ফেলে রেখে রাত 10টার দিকে এয়ারপোর্টে আসছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে সে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর সিমরান এলো। আসার পরে রানাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রানা পিছন থেকে হাত বুলি দেয় মাথায়। সিমরান রানাকে কিল ঘুষি মারতে থাকে বুকের মধ্যে। রানা এদিকে সিমরানকে গাড়িতে তুলল। আর সিমরান গাড়িতে উঠে রানা ড্রাইভ করতে থাকে। আর তখনই আবারও সিমরান এসে এক হাতে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, কথা দাও, আমাকে আর কখনো তুমি দূরে রাখবে না। তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো? আমার কতটা কষ্ট হয়েছে সেটা তুমি জানো। রানা একটা হাত শক্ত করে ধরল আর সিমরান শক্ত করে ধরল। আর কিছুক্ষণ পর বাসায় আসলো। আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসলো রানা। আর দুজনেই খাবার খেয়ে নিল।
খাবার খাওয়ার পর সিমরান নিউজ দেখছে। সাংবাদিক সম্মেলনে তার এই জামাইয়ের কথা শুনছে আর রানার সাথে ফাজলামো করছে। এক সময় বলল, আচ্ছা, তুমি সবার কথা বললে, সবার কষ্ট বুঝলে, সেটা আসলেই ভালো কথা। কিন্তু আমি তোমার বউ, আমার একটা স্বপ্ন পূরণ করবে না বলো? আমার একটা কিউট বাবাই অথবা আম্মু চাই, যে পুতুলটা আমাকে সারা দিন চালাবে। তাই নাকি গো? তাহলে তো এখনই তোমার ইচ্ছে পূরণ করতে হয়। এইসব নিউজ দেখলে হবে না, এখন আসো, কাছে আসো। রানা সিমরানকে জড়িয়ে ধরে তার ঠোঁটজোড়া দখল করে নিল আর সিমরান রেসপন্স করতে লাগলো। আর এভাবেই না হয় চলতে থাকুক এদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি। ধন্যবাদ সবাইকে।